ভিডিও বানাবো বলে কন্টেন্ট খুঁজতেছিলাম, কিন্তু সেই কন্টেন্ট পাওয়া যাচ্ছিল না। এই জন্য বেশ খানিকটা সময় নিয়ে কন্টেন্ট খুঁজতে খুঁজতে অবশেষে খুবই আকর্ষণীয় এবং অবশ্যই বাস্তবসম্মত একটা কন্টেন্টের এই যে সাবজেক্ট ম্যাটার পেয়ে গেলাম। একটা ফটো কার্ড ওই যে ফেসবুকে দেখলাম, কি একেবারে তরতাজা সেই ইয়েটা 21 জুলাই 2026। তো এখানে এই যে ফটো কার্ড, সেখানে লেখা পাকিস্তানের সমস্যা শুধু কাশ্মীর নয়, ভারতের উত্থান। বক্তব্যটা কে দিয়েছে? ক্রিস্টিনা ফেয়ার। এখানে ক্রিস্টিনা ফেয়ারটা কে জানি, কিন্তু সে যাই হোক, তার বক্তব্যটা কিন্তু হেভি দুর্দান্ত। পাকিস্তানের সমস্যা শুধু কাশ্মীর না, ভারতের উত্থান মানে ভারত যে অর্থনৈতিকভাবে, সামরিকভাবে এবং বিশ্বমঞ্চে ভারতের যে একটা প্রভাব প্রতিপত্তি, এটাই কিন্তু পাকিস্তানের জন্য কঠিন সমস্যা। কারণ ভারত যত অর্থনৈতিক উন্নতি সাধন করছে, তারপরে সামরিক দিক দিয়ে উন্নতি সাধন করছে, বিশ্ব পরিসরে তার যে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করছে, যেটা আমরা দেখতে পাচ্ছি, তাই না? এখন যেটা দেখতে পাচ্ছি ভাই, এটা আপনি হয়তো ঈর্ষাপরায়ণতার কারণে অস্বীকার করতে পারেন। বাংলাদেশের অনেক মানুষ কিন্তু সেটা করে। তো এখন অস্বীকার করলে বাস্তবে সত্য তো আর মিথ্যে হয়ে যায় না, তাই না? আকাশে সূর্য উঠছে, হঠাৎ করে সামনে মেঘ। এখন কেউ যদি বলে যে সূর্য কি পশ্চিম দিকে, না, সূর্য নেই হয়ে গেছে, অর্থাৎ সূর্য অস্তমিত হয়ে গেছে, তাহলে তো ভাই হবে না। তো যাই হোক, যে মানে এখানে প্রপোর্শনালি মানে যে ঘটনা ঘটছে, ভারতের যেরকম অর্থনৈতিক উন্নতি ঘটছে, সামরিক উন্নতি ঘটছে, প্রভাব প্রতিপত্তি ঘটছে, প্রপোর্শনালি পাকিস্তানের ঠিক তার নেগেটিভ দিকগুলো হচ্ছে। পাকিস্তান তত ভিখারি হচ্ছে, পাকিস্তান তত দরিদ্র হচ্ছে, পাকিস্তানের নাম বিশ্বজুড়ে খারাপ একটা ভাবমূর্তির দিকে ধাবিত হচ্ছে, তাই না? গোটা পৃথিবীতে আমি দেখছি যে আমেরিকা বা কানাডা বা ইউরোপ, বিশেষ করে আমেরিকা কানাডাতে তো বেশি ঘোরাঘুরি করি। তো এখানে আমি লোকজনের সাথে কথা বলি, বোঝার চেষ্টা করি। তারা পাকিস্তান বলতেই ভাবে এটা হলো একটা ঠগ, বাটপাট, প্রতারক, ধান্দাবাজ, এদের দেশ। তারপরে পাকিস্তান এমন একটা দেশ যেখানে নাকি জঙ্গি উৎপাদিত হয়, এরকম। তো নিশ্চয়ই কারোর জন্যে, মানে একটা লোকের জন্য নিশ্চয়ই এটা খুব সুখকর মানে খবর না যে পৃথিবীর অন্য দেশের লোক তাদের দেশ সম্পর্কে নেতিবাচক ধারণা করবে, রাইট? সুতরাং এখানে এই যে ক্রিস্টিনা ফেয়ার, উনি যে বক্তব্যটা দিয়েছেন, এটা আমার কাছেও এই জিনিসগুলো নিয়ে তো আমি অনেক কথা বলি অনেক সময়, তাই না? অথচ দুই দেশ যদি তারা সত্যিকার অর্থে অর্থনীতি নিয়ে এবং জনগণের কল্যাণের জন্য যদি কাজ করতো, সেই 1947 সালে যখন এই দুইটা দেশ তৈরি হয়েছে, এরা যদি নিজেদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা চালাতো অর্থনৈতিকভাবে, এবং নিজেদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে পারত এবং সেভাবেই এগোতো, এবং একটা দেশ যেমন পাকিস্তান যদি আমেরিকা নামক দেশটার যদি লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ না করতো, তাহলে আজকে ভারত এবং পাকিস্তান দুইটা দেশই কিন্তু অনেক উন্নত হতে পারতো। আজকে আমরা কিন্তু প্রায় বলি যে ভারতের লোকজনও প্রচণ্ড অনেক আছে, অনেক গরিব টরিব আছে। বাংলাদেশে জামাত ইসলামের কিছু লোকজন তো বলে যে সেখানকার 50% লোকের বাড়িতে নাকি স্যানিটারি ল্যাট্রিন নেই। আমি অবশ্য একটু তথ্য তলাশ নিয়ে দেখছি, 50% না, দেখলাম যে 9-10% মতো লোকজন আছে যাদের বাড়িতে স্যানিটারি ল্যাট্রিন নাই। এখন জামাত ইসলামের লোকজন তো একটু বেশি করে বলবে, তাই না? এখন 9-10% তো কম না। 150 কোটি লোকের 9-10% মানেও, মানে 10% মানে তো 15 কোটি। কম নাকি? মোটেও কম না। তো যাই হোক, আসল যে বিষয় সেটা হলো যে 1947 সালের পর আমি এইগুলো নিয়ে অনেক তথ্য তালাশ করার চেষ্টা করছি, এবং নিজস্ব যে মেধা বা বিশ্লেষণী শক্তি, এগুলো দিয়ে বোঝার চেষ্টা করছি
যে ভারত যেখানে অত্যন্ত ধীরে হলেও আস্তে আস্তে তাদের অর্থনৈতিক উন্নয়ন তারা করছে, বিশ্ব পরিসরে তাদের প্রভাব প্রতিপত্তি বাড়াচ্ছে, সেখানে পাকিস্তানের সমান সম্ভাবনা থাকা সত্ত্বেও এই দেশটা 1971 সালে তো একবার ভেঙে গেল। 1971 সালে একবার তো ভেঙে গেল, তাই না? বাংলাদেশ তৈরি হলো, যদিও এখন 55-56 বছর পরে এসে বাংলাদেশের লোকজন আবার ওই ভিখারি পাকিস্তানের সাথে মিলে যেতে চায়। অদ্ভুত ব্যাপার, তাই না? পৃথিবীতে মানুষ বন্ধু নির্বাচন করে কাদেরকে? যাদের সাথে বন্ধুত্ব করলে উপকার পাওয়া যাবে, নানা রকম সুযোগ সুবিধা পাওয়া যাবে, এরকমই তো, বা সম ক্যাটাগরির। তো বাংলাদেশের সাথে কি পাকিস্তান সম ক্যাটাগরিতে দাঁড়াতে পারে বলেন? অর্থনৈতিক উন্নতি বলেন, সামাজিক উন্নতি বলেন, কোনো কিছুতেই তো পাকিস্তান বাংলাদেশের সাথে সম ক্যাটাগরিতে এখন দাঁড়াতে পারে না। তো বাংলাদেশের লোকজন অন্ধের মতো শুধুমাত্র ধর্মীয় কারণে, তাই না, ফ্যানাটিসিজমের কারণে পাকিস্তানের সাথে মিলতে চায়। অথচ সেই পাকিস্তান কিন্তু এখন একটা ব্যাংক্রাফ্টেড কান্ট্রি, একটা দরিদ্র কান্ট্রি, একটা ভয়ঙ্কর গরিব দেশ, যেখানে প্রায় 20% লোক একেবারে ভিখারি, এবং যে দেশটা থেকে ব্যাপকভাবে ভিখারি পৃথিবীর বিভিন্ন দেশে ভিক্ষা করতে যায়। আমার বক্তব্য হলো 1947 সালের পর এই পাকিস্তানে তো এরকম হওয়ার কথা ছিল না। বা এই যে ভারতের ভিখারি কি বাইরে দেশে ভিক্ষা করতে যায় নাকি? বা ভারত বলি কেন, বাংলাদেশের লোকও তো বাইরে ভিক্ষা করতে যায় না, যায় নাকি? যায় না, আমরা শুনি নি। তো এখন পাকিস্তান এই কাতারে কেন গেছে? কারণ পাকিস্তান একেবারে গোড়া থেকে ভারতকে শত্রু হিসাবে চিহ্নিত করে আসছে। শত্রু হিসাবে চিহ্নিত হওয়ার যে মূল উৎস, সেটা কি? ওই যে কাশ্মীরের যে রাজা হরি সিং যখন হঠাৎ করে ভারতে যোগ দিবে বলে সিদ্ধান্ত নিল, তখন ওই যে পাকিস্তানের সেনাবাহিনী মার্চ শুরু করে দিল যে কাশ্মীরে, তাই না, এবং বেশ কিছু অঞ্চল দখল করলো। এবং এরপর ভারতীয় সেনা গিয়ে যখন বাধা দিল, তখন যেটুক দখল করছিল ওইটাই কিন্তু পিওকে, এবং ওটাই কিন্তু পাকিস্তান দ্বারা মানে শত্রুতার সূচনা। অতঃপর পাকিস্তান অলওয়েজ চেষ্টা করে গেছে এই কাশ্মীরকে ব্যবহার করে ভারতকে উত্ত্যক্ত করতে, এবং করেও গেছে। দশকের পর দশককে ধরে এই কাজটা করে গেছে। কাশ্মীরে ওখানে আইএসআই কী করছে, লস্কর-ই তৈবা, জৈশ-ই মোহাম্মদ, এরকম আরও অনেক জঙ্গি সংগঠনকে তৈরি করে প্রচুর টাকা খরচ করছে। পাকিস্তান এমনিতে কিন্তু ভিখারি রাষ্ট্র, বাট এই জঙ্গি সংগঠনের পিছনে টাকা খরচ করতে তাদের কিন্তু কোনো কার্পণ্য ছিল না, কারণ এটা দিয়ে তারা ভারতকে ব্যতিব্যস্ত রাখতো, বিরক্ত রাখতো, এবং ভারতকেও এই তখন ভারতের যে কাশ্মীর এটা দখলে রাখার জন্য বিপুল পরিমাণে টাকা পয়সা খরচ করতে হয়েছে। এখন ভারতের যে সরকার এটা কখনোই বুঝতো না যে কাশ্মীরের এই লোকজন, তা সে ভারতের অংশ পাকিস্তানের অংশ, এরা মুসলমান, এরা কখনো ভারতের অধীনে থাকতে চাইবে না। এবং যে কারণে দেখেন এই 370 দ্বারা রদ করে দিয়ে এই ভারতের যে কাশ্মীর, সেখানে অনেক উন্নতি করছে, লোকজন এখন অনেক কারামায়েশের অঙ্গ তামাশা থাকে। তারপরে এরা ভারতের প্রতি কিন্তু কৃতজ্ঞ না, এরা কিন্তু ওই পিওকের সাথে যোগ দিতে চায়, তাই না? এবং ওই যে পিওকে থেকে যে জঙ্গি মঙ্গি আসে, এদেরকে কিন্তু ভারতের এই কাশ্মীরের এই লোকজন এরা কিন্তু আশ্রয় প্রশ্রয় দেয়। এবং এই কাশ্মীরের যারা নাকি ডাক্তারি পাস করে হাসপাতাল চালাতো, তাই না, তারা ভারতে জঙ্গি হামলা করা মানে বোমা হামলা করার জন্যে এই যে গত বছর একেবারে গাড়ি বোমা টোমা, গাড়িতে কত বিস্ফোরক পাওয়া গেল, রাইট? চিন্তা করে দেখেন, এইগুলো কিন্তু পাকিস্তানের অবদান। পাকিস্তান এভাবেই ভারতকে ধ্বংস করা, ভারতের ক্ষতি করার জন্যে প্রতিনিয়ত এভাবেই চেষ্টা করে গেছে। এতে করে ভারত কিন্তু আসলে ওই চায়নার মতো অগ্রগতি সাধন করতে পারে নাই। পাকিস্তান যে খুব মোটেও লাভবান হয় নাই তা না, বাট নিজেদের নাক কেটে তারা পরের যাত্রা ভঙ্গ করছে। এখন পাকিস্তানের সবচাইতে বড় দুঃখ হলো আসলে কাশ্মীরেও না কিছু না, এত কিছু করলো দশকের পর দশক, কত প্রায় 70-80 বছর ধরে না, এ ভারতকে ধ্বংস করে দিতে, খণ্ড বিখণ্ড করে দিতে, ভারতকে একেবারে দারিদ্র সীমার নিচে আনার জন্য তারা চেষ্টা কম করে না। এবং এর পিছনে আবার আমেরিকাও ছিল, তারা তো ভারতকে এরকম খণ্ড বিখণ্ড করার জন্য একটু চেষ্টা করে নাই, এখনও করে যাচ্ছে। যে কক্রোশ জনতা পার্টি, তাই না, প্রচুর পয়সা তাদের পিছনে খরচ করছে, এবং তাদেরকে দিয়ে ওই দিল্লিতে কিন্তু ঝই ঝামেলা শুরু করে দিয়েছে, তাই না, এটা আমরা দেখতে পাচ্ছি। তো যাক,
আসল ঘটনা হচ্ছে যে পাকিস্তান তো বহু চেষ্টা করছে ভারতকে টেনে পিছনে নামানোর জন্য, কিন্তু ভারত তো যাই হোক সমস্ত রকম সমস্যাগুলোকে ট্যাকেল করে, ভারত কিন্তু এখন অর্থনৈতিক শক্তি, চতুর্থ অর্থনৈতিক শক্তি বিশ্বের, রাইট? তারপরে সামরিক শক্তিও চতুর্থ। এই বিশ্বমঞ্চে ভারতের আধিপত্য প্রভাব আমরা দেখতে পাচ্ছি, অথচ আজকে থেকে 10-12 বছর আগেও ভারতের তেমন কোনো স্থান ছিল না। অর্থনৈতিকভাবে 10-11 নম্বরে ছিল, সামরিকভাবেও 10-11 নম্বরে ছিল। এই বিজেপি ক্ষমতা আসার পর এই 12-13 বছরের মধ্যে ভারত কিন্তু লাফ দিয়ে চতুর্থ অবস্থানে চলে গেছে, এবং মনে করা হয় আর 2-1 বছর পরে হয়তো দ্বিতীয় স্থানে চলে যাবে। হ্যাঁ, এটাই তো, যে পাকিস্তান দশকের পর দশক ধরে এই ভারতকে ধ্বংস করার জন্য চেষ্টা কম করে নেই, তাদের সম্পদও কম খরচ করে নেই, এবং যে সম্পদ খরচ করে বস্তুত তাদের দেশ ভিখারি রয়ে গেছে, অথচ ভারত আস্তে আস্তে উপরে উঠে গেল। ভাই, এর চাইতে দুঃখজনক বিষয়, এর চাইতে মনোকষ্টকর বিষয় কিন্তু আর হতেই পারে না, অতএব কাশ্মীর না। এবং এখন ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই পাকিস্তানের যে কাশ্মীর, অধিকৃত কাশ্মীর, তাই না, তারা দেখে জানি ভারতের কাশ্মীর লোকজন কী রং চং জীবনযাপন করে, কি আলোর জেল্লা সেখানে রাতের বেলা। আর ওই পাকিস্তান কাশ্মীরে রাতের বেলা কারেন্টই নেই, মানে ইলেকট্রিসিটি নেই। তো এরা এখন আন্দোলন শুরু করে দিয়েছে, এরা আর পাকিস্তানের হাতে থাকবে না। তারা ভারতকে বলছে আমাদেরকে তোমরা নিয়ে নাও, আমাদের পক্ষে আরও সমর্থন করো। যদিও আমি বারবার সতর্ক করছি, এখন নাইলে এই ধরনের কথা বলছে, কিন্তু একবার যখন পাকিস্তানের নাগালের বাইরে চলে যাবে, তখন আস্তে আস্তে এ মালেরা ভারতের জন্য ভয়ঙ্কর ক্যান্সার হিসেবে আবির্ভূত হবে। কারণ ইসলামী বিধিবিধান মানুষদেরকে আস্তে আস্তে ওরকমই করে। ভারত মুশরিক দেশ, মানে হিন্দু, তাই না, তো তাদের সাথে তো বন্ধুত্ব হয় না। তখন এই টোটাল কাশ্মীর যদি ভারতের হয়ে যায়, এক ঝামেলা কাশ্মীর নিয়ে অলরেডি আছে। এত কাশ্মীরের পিছনে ভারত সরকার খরচ করছে, কাশ্মীরের লোকজন কিন্তু এতে কৃতজ্ঞ না। ওরা কিন্তু সারাক্ষণ চেষ্টা আছে কীভাবে পাকিস্তানে যোগ দেওয়া যায়, আর পাকিস্তানের কাশ্মীরের লোকজন চিন্তা আছে কীভাবে ভারতে যোগ দেওয়া যায়, বুঝছেন? ইসলামিক বিধিবিধান আদর্শ মানুষদেরকে এরকমই করে, এবং এই একই কারণে আজকে পাকিস্তান ধ্বংসোন্মুখ হয়ে গেছে। এখন ওই বেলুচিস্তান অথবা এই যে কাশ্মীর, এটাই খালি যে এদের সমস্যা তা না। কেন ভারত এই অর্থনৈতিকভাবে উন্নতি করলো, এটাও কিন্তু তাদের জন্য একটা বড় সমস্যা। ধন্যবাদ।